আমি একদমই ভাবিনি মায়া এমন কিছু করবে, কারণ আমি তো শুধু এসেছিলাম মায়ার সাথে একটু কথা বলতে, কিন্তু কথা বলার আগেই সে দরজা বন্ধ করে বসলো। অন্যদিকে মায়া আমাকে হঠাৎ করে তার রুমের সামনে দেখে ভয় পেয়ে গিয়েছে। হয়তো ভেবেছে এত বছর পর সব রাগ আমি আজ তার উপর ঝেড়ে ফেলতে এসেছি, হয়তোবা ভেবেছে ছোটবেলার মতো আবার তাকে আঘাত করব, কিংবা এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো। কিন্তু এই বাড়ি ছেড়ে সে কোথায় যাবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। এসব ভাবতে ভাবতেই মায়া আবার আস্তে করে দরজাটা একটু ফাঁক করলো আমি চলে গিয়েছি কিনা দেখার জন্য, কিন্তু আমি তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে আমি গম্ভীর গলায় বললাম, এই মেয়ে, কি হয়েছে? কি সমস্যা তোমার? মায়া কিছু বলতে যাবে এমন সময় তার চোখ গেল আমার কপালের দিকে। একটু আগেও তো এই কাটা দেখছিল না। সে বুঝতে পারলো দরজা বন্ধ করার সময় সে অজান্তেই আমাকে আঘাত করে ফেলেছে। লজ্জিত হয়ে সে বলল, আই এম সরি, আমি দেখতে পাইনি, আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। তখনই সেখানে এসে উপস্থিত হলো তন্নি। কিরে মায়া, তোকে না আমি বলেছিলাম আজ আমরা শপিং করতে যাব? 3 দিন পর আমার বিয়ে, অর্ধেক কেনাকাটা এখনো বাকি, আর তুই নিজের জন্য তো কিছুই কিনিসনি। আমার একটা মাত্র ছোট বোন তুই, আমার বিয়েতে তোর এভাবে থাকা মানায় না। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। মায়া শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে আপু, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। চল আমি তোদের নিয়ে যাব। আমার কথা শুনে তন্নি খুব খুশি হলো, কিন্তু খুশি হতে পারলো না মায়া। কিছুক্ষণ পর মায়া তৈরি হয়ে নিচে নেমে এলো। নীল রঙের একটা সুন্দর 3 পিস পরেছে সে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। আমি যেন চোখই সরাতে পারছিলাম না তার দিক থেকে। ঠিক তখনই মা আমার কপালের কাটা দাগটা লক্ষ্য করলেন। তাড়াতাড়ি কাছে এসে বললেন, কিরে বাবা, কি হয়েছে তোর কপালে? সকালেও তো ভালো ছিলি, এই অল্প সময়ে কার সাথে আবার মারামারি করলি? তোকে তো বাইরেও যেতে দেখিনি। আমি হেসে বললাম, আম্মু, বাড়িতেই যখন গুন্ডা আছে তখন মার খাওয়ার জন্য বাহিরে যাওয়ার দরকার কি? আমার কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেললো। মা অবাক হয়ে বললেন, বাড়িতে আবার গুন্ডা কোথায় পেলি তুই? কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আপনাকে অত কিছু বুঝতে হবে না, আপনি আপনার রুমে গিয়ে একটু রেস্ট নিন। এর মধ্যে তন্নি এসে আমার কপালে একটু ওষুধ লাগিয়ে দিল। তারপর আমরা 3জন গাড়ির দিকে গেলাম। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম, তন্নি আর মায়া উঠে বসলো পিছনের সিটে। আমি রাগী গলায় বললাম, আমাকে দেখে কি তোদের ড্রাইভার মনে হয়? আমি গাড়ি চালাবো আর তোরা পিছনে বসে থাকবি? মায়া সাথে সাথে বলল, আপু তুমি গিয়ে সামনে বসো। তন্নি হেসে বলল, আরে তুই পাগল হয়েছিস? নীরব একটু পর পর ফোন করছে, আমি কি আর আমার ভাইয়ের পাশে বসে হবু বরের সাথে প্রেম আলাপ করবো? তুই বরং সামনে গিয়ে বস। মায়া বলল, ইম্পসিবল, আমি পারবো না আপনার ভাইয়ের পাশে বসতে। তন্নি বলল, তোর কি হয়েছে? আমার ভাই কি তোর কিছুই হয় না? এই কথায় মায়া চুপ করে গেল, কারণ ছোটবেলা থেকে আশেপাশের লোকেরা যখন বলেছে আমি দেশে ফিরি না মায়ার জন্য, তখন সেই কষ্টে কত রাত কেঁদে কেঁদে কাটিয়েছে মায়া। আর সেই সব রাতের সাক্ষী ছিল তন্নি। মায়া চাইছিল না আমি তার দুর্বলতার কথা জানতে পারি। তারপর আমরা রওনা হলাম শপিং মলের দিকে। গাড়ি এসে থামলো বিশাল এক শপিং মলের সামনে। আমি মায়া আর তন্নিকে নামিয়ে গাড়ি পার্ক করতে গেলাম। তন্নি মায়াকে নিয়ে ঢুকে গেল একটা বড় শাড়ির দোকানে। অল্প সময়ে তন্নির অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল। 3টা মায়ের জন্য, 5টা নিজের জন্য, 2টা হবু শাশুড়ির জন্য আর একটা মায়ের জন্য। তন্নি আরো কিছু শাড়ি নিতে চেয়েছিল, কিন্তু মায়া রাজি হয়নি, কারণ সে কখনো শাড়ি পরেনি। শাড়ির প্রতি তার খুব একটা আগ্রহ নেই। শেষে তন্নির জোরাজোরিতে গায়ে হলুদের জন্য একটা শাড়ি নিল। এরপর নীরব ফোন করায় তন্নি একটু দূরে চলে যায়। যাওয়ার আগে মায়াকে বলল নিজের জন্য কিছু দেখতে। মায়া তখনও চুপচাপ বসেছিল। হঠাৎ তার চোখ পড়লো আকাশি রঙের একটা সুন্দর শাড়ির ওপর। সে মনোমুগ্ধের মতো এগিয়ে গেল। এই সময় আমি এসে দাঁড়িয়েছিলাম একটু দূরে। মায়া আলতো করে শাড়িটা ছুঁয়ে দেখছিল। ঠিক তখনই দোকানের এক মহিলা কর্মচারী এসে বলল, আপু আপনি ওই দিকের শাড়িগুলো ট্রাই করুন, এটা আপনার জন্য না, ওই পাশের গুলো 8-10 হাজারের মধ্যে হয়ে যাবে, আর এটা আমাদের টপ কালেকশন, 10% ডিসকাউন্টের পরেও দাম 85,000 টাকা। কথাটা শুনে মায়ের চোখে পানি চলে এলো। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে বললাম, এই দোকানের ম্যানেজার কোথায়, তাকে ডাকুন। এরপর আমি অপমানের বদলা নিতে দ্বিগুণ টাকা দিয়ে পুরো দোকানটাই কিনে নিলাম। তারপর সেই মহিলার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমার বউ এই সামান্য একটা শাড়ি ডিজার্ভ করে না, সে তো পুরো শাড়ির দোকানটাই ডিজার্ভ করে। মহিলাটা কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো। আমি বললাম, ভুল আর অপরাধ এক জিনিস না, ভুলের ক্ষমা হলেও অপরাধের ক্ষমা হয় না। কাল থেকে যেন এখানে আপনার ছায়াও না দেখি। তারপর মায়ের পছন্দ করা শাড়িটা নিয়ে আমি তার হাত ধরে বের হয়ে গেলাম জুয়েলারি শপের দিকে। তন্নিও আমাদের পিছু পিছু আসতে লাগলো। মায়ের কানে তখনও বাজছিল আমার বলা একটা শব্দ, শব্দটা হলো আমার বউ। জুয়েলারি শপে গিয়ে আমি মায়ের জন্য 2টা ডায়মন্ড নেকলেস কিনে তার হাতে দিলাম। এরপর আরো কিছু কেনাকাটা করে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ির পথে রওনা হলাম। খানবাড়ির গেটে গাড়ি ঢুকতেই তন্নি নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ঠিক তখনই আমি দরজাটা লক করে দিলাম।
দিলাম। মায়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? কই, আমার তো কোনো সমস্যা নেই, বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। আমি কথাটা বলতেই দেখলাম সে লজ্জায় একেবারে কুকড়ে গেল, মুখটা লাল হয়ে গেছে। তবুও নিজেকে সামলে ধীরে ধীরে বলল, ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। ওর মুখে ভাইয়া শব্দটা শুনেই আমার ভেতরের রাগটা যেন আবার জেগে উঠলো। আমি কড়া গলায় বলে উঠলাম, ভাইয়া ভাইয়া করছিস কাকে? তোর কোনো যোগ্যতা নেই আমার বোন হওয়ার। আমার কথাটা শুনে ওর চোখ ভরে উঠলো, কিন্তু কিছু বলল না সে। আমি নিজেও জানি না কেন এমন বললাম, তবুও থামলাম না। আমার বোন হওয়ার যোগ্যতা তোর না থাকলেও আমার বউ হওয়ার সম্পূর্ণ যোগ্যতা তোর আছে। তুই চাইলে সেটা কাজে লাগাতে পারিস, আমি কিছু মনে করব না। কথাগুলো বলেই আমি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেলাম। পিছনে তাকাইনি, কিন্তু বুঝতে পারছিলাম সে এখনো গাড়ির ভেতরে বসে আছে। আমার কথায় স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর বাড়ির ভেতরে এসে সোফায় বসেছিলাম।